আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে একটি অর্থনীতি কাজ করে, কিভাবে বৃদ্ধি পায়, কেনই বা ভেঙে পড়ে এবং সরকার ব্যবস্থাটাই কিভাবে শুরু হলো? আজকে সুন্দর একটি গল্পের মাধ্যমে অর্থনীতির মূল ভিত্তি সম্বন্ধে বুঝবো। পিটার শিফের বিখ্যাত বই হাউ অ্যান ইকোনমি গ্রোস অ্যান্ড হোয়াই ইট ক্র্যাশেস বই থেকে। এই গল্পের তিন নায়ক অ্যাবেল, বেকার, চার্লি। তারা মৎস্য শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। তারা শুধু হাতের মাধ্যমে মাছ ধরতে পারত, তাই দৈনিক তারা একটির উপরে মাছ ধরতে পারতো না। এতে তাদের একটি সমস্যা হচ্ছিল। তারা যেদিন অসুস্থ থাকতো কিংবা কোনো প্রবলেম হতো তখন তাদের না খেয়ে থাকতো। তো এই সমস্যা থেকে অ্যাবেল একদিন চিন্তা করলো একটি জাল বানানো যায় কিনা। তো সেই চিন্তা থেকে সে একদিন মাছ ধরতে না গিয়ে একটি জাল বানানোতে সময় ব্যয় করলো। এটি দেখে চার্লি এবং বেকার তাকে তিতকারিমূলক ভাবে হাসতেছিল। ওদিকে অ্যাবেল সারাদিনের চেষ্টায় একটি জাল বানাতে সমর্থ হলো এবং পরবর্তী দিন অ্যাবেল জাল দিয়ে দুটি মাছ ধরতে পারলো। তো সে দুটি মাছের মধ্যে একটি মাছ খেয়ে এবং বাকি একটি মাছ সে সঞ্চয় করলো। এই জমাকৃত মাছটি পরবর্তীতে তাকে বিভিন্নভাবে সহায়তা করবে। তো এভাবে চলতেছিল। সে এফোর্টলেসলি জালের মাধ্যমে সে দ্বিগুণ মাছ সংগ্রহ করতেছিল এবং কিছু মাছ সঞ্চয় করতেছিল। বেকার এবং চার্লি এটি দেখে মনে মনে ভাবলো, আমরাও কেন জাল বানাই না? So আমরাও যদি জাল বানাইতে পারি তাহলে আমরাও এরকম মাছ সঞ্চয় করতে পারবো, বিপদের সময় আমাদের মাছগুলো কাজে লাগবে। তো এই ধারণা থেকে চার্লি এবং বেকার এবেলের কাছে গেল মাছ ধার চাইতে। তো এবেল তখন তাদের শর্ত দিল যে তোমরা একটা মাছ পেতে পারো, তবে আমাকে ফেরত দেওয়ার সময় দুটা মাছ দিতে হবে। তো সেইভাবেই তারা মাছ নিল এবং কি সেই মাছটা খেয়ে তারা পরবর্তী দিন জাল বানাতে সমর্থ হলো। তো এতে করে এবেলের আর্থিক অবস্থা 3 গুণ বৃদ্ধি পেয়ে গেল এবং কি সার্বিকভাবে অর্থনীতি বৃদ্ধি পেল দ্বীপের। এখন এ দ্বীপের মানুষ শুধু মাছই ধরে না, তারা বাড়িঘর নির্মাণ করতে লাগলো, নৌকা বানাইতে লাগলো এবং কি বিভিন্ন ধরনের কাজ করতে লাগলো। ফলে অর্থনীতি জটিল হতে থাকলো। পরে এই জটিলতা নিরসনের জন্য তারা মাছকে তাদের নিজেদের দৈনন্দিন বিনিময়ের মুদ্রা হিসেবে বেছে নিল এবং মাছ সংরক্ষণ করার জন্য একটি সংরক্ষণাগার তৈরি করলো, যেটাকে তারা ফেডারেল ব্যাংক হিসেবে নামকরণ করলো। এখন এভাবে চলতে চলতে অর্থনীতি আরো জটিল আকার ধারণ করলে তাদের সম্পদ বৃদ্ধি পেতে থাকলো। এর ফলে দেশের ভিতরে বিভিন্ন ধরনের দুষ্ট লোকের আবির্ভাব হলো এবং বহিঃশত্রুর সৃষ্টি হলো। এ থেকে উত্তরণের জন্য তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল কিছু প্রতিনিধিকে তারা নিয়ম নীতি প্রণয়ন এবং বহিঃশত্রুদের হাত থেকে বাঁচার জন্য স্ট্র্যাটেজি প্রণয়নের জন্য তারা নিয়োগ দেবে। তো সেই থেকে তারা জ্ঞানী গুণী লোক দেখে তারা একটি গোষ্ঠীকে তারা সিলেক্ট করলো এবং কি তাদের হাতে সেই ক্ষমতাটা দিল। পরবর্তীতে সেই গোষ্ঠীটাকে আমরা সরকার হিসেবে চিনি। সরকার তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জনগণের উপর কর আরোপ করলো। তো প্রথম দিকে এটা নিয়ে কারোর কোনো সমস্যা ছিল না, এটা খুব স্বাভাবিকভাবে চলতেছিল। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই যখন সরকার নিজেদের গ্লোরিফাই করার জন্য মাছকে ফেব্রিকেশন করে একটি মাছকে দুটি মাছে রূপান্তর করে এবং কি এটি সরবরাহ করে মানুষের মাঝে এবং কি সরকার ভাবে যে বেশি মাছ মানুষজন পেলে মানুষজন মনে করবে তাদের ধনী বোধ করবে। কিন্তু আদতে কি হয়? আদতে আসলে আগে যেখানে একটি মাছ দিয়ে একটি নৌকা কেনা যেত, সেখানে দেখা যাচ্ছে একটি নৌকা কিনতে দুটি মাছের প্রয়োজন পড়তেছে। তো এই পরিস্থিতিতে আসলে মুদ্রাস্ফীতি তৈরি হয়। ওদিক থেকে আবার আরেকটি সমস্যার উদ্ভব ঘটে। সেটি হলো অতিরিক্ত ঋণ সরকার প্রদান করায় কোনো যাচাই বাছাই না করে দেখা গেল যে অধিক পরিমাণ নৌকা কিংবা পণ্য সামগ্রী প্রস্তুত হয়েছে, কিন্তু এগুলোর চাহিদা না থাকায় কেউ এগুলা কিনতেছে না। তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে সেখানে ব্যবসাগুলা ধসে পড়ছে। আসলে এভাবেই একটি অর্থনীতি সংকটে পড়ে এবং কি এভাবেই একটি অর্থনীতি ভেঙে পড়ে। ভুল বিনিয়োগ, অত্যধিক ঋণ এবং মুদ্রাস্ফীতির জন্য দ্বীপের অর্থনীতি একসময় ধসে পড়ে। তখন এবেল আবার সবাইকে শেখায় সঠিক বিনিয়োগ, সঞ্চয় এবং সঠিক ঋণ ব্যবস্থাপনা একটি দেশের অর্থনীতিকে সচল রাখে। তারা আবার সঞ্চয় শুরু করে, সঠিক বিনিয়োগের মাধ্যমে আবার অর্থনীতি সচল হয়ে ওঠে। আমাদের বাস্তব জীবনেও অর্থনীতি একই রকম। উৎপাদন ছাড়া সমৃদ্ধি আসে না। সঠিক ঋণ ব্যবস্থাপনা না করতে পারলে ধ্বংস ডেকে আনে। তাই সঞ্চয় করুন, সঠিক বিনিয়োগ করুন এবং মুদ্রাস্ফীতি থেকে সাবধান থাকুন।